ইউনুসের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন he said he had been independent। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার এক রকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল, কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন মানে খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতাই করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, মানে তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। মানে সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, মানে তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এই টুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা মানে চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানবজমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সে খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড, অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান এবং
রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান, কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন, যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না, কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তী সরকার গঠন হবে। কাজে তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। এবং তিনি এই লেখা এর পরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণঠাসা করে রেখেছে। আই এম কিং টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে 2024-এর আগস্টের পর। কিন্তু আমি আপনাদের বললাম যে মানবজমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল। তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যতদিন নির্বাচন না হয় আমার ততদিন দায়িত্ব পালন করে যাওয়া উচিত, কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি, কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে, বিকজ অফ দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি। তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে 7 মাস, প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই। তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট, সেটা সরিয়ে নেওয়া হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে আ রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। মানে বারবারই তো এইরকম একটা শিরোনাম, এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধহয় সরিয়ে দেওয়া হবে। তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছেন। শাহাবুদ্দিন said he had written to Yunus about the portraits, তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে, এর বাইরেও শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি ইউনুসের কাছেও চিঠি লিখেছিলেন, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, আমার গলা চেপে ধরা হয়েছে, মাই ভয়েস হ্যাজ বিন স্টিপলড। এবং রয়টার্স বলছে যে ইউনুসের প্রেস সচিবের সঙ্গে, প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয়, তাহলে তথ্য উপদেষ্টা, এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই, নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। কিন্তু ধারণা করি প্রেস টিমের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই। এই সাক্ষাৎকারে
যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম আপনাদেরকে যেটা বলছিলাম সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্সকে। তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং রয়টার্স লিখছে বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল। বাংলাদেশে সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে। শাহাবুদ্দিন বলছেন, রয়টার্স লিখছে, অলদো সাম স্টুডেন্ট প্রোটেস্টার্স, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলছেন, সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই। এখানে এই রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন, হি সেড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট। তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে। যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে, আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট, তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পদ ছাড়তে চান? দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময়, নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন? তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন, তেমনি নিশ্চয়ই তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে, কি কি ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি তাকে হতে হবে সেসব নিশ্চয়ই বিবেচনা করছেন। কাজেই কি কি বিবেচনায় কি কি আলাপ হয়েছে তার কার সাথে, কি ধরনের এক্সিট প্ল্যান, নিরাপদ প্রস্থানের কথা, সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে। তো মাহমুদ ভাই, আপনি এই সপ্তাহ দুয়েক আগে আপনার সঙ্গে আসলে সময় হচ্ছিল না আপনার, যে প্রস্তাবটা আপনি দিয়েছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার যে স্বৈরাচার ঠেকানোর জন্য, কিন্তু আমরা তো ধরেন দেখি যে রাষ্ট্রপতি শাসিত সরকারই স্বৈরাচারের উত্থান ঘটে নর্মালি পৃথিবীর বিভিন্ন দেশ বা বাংলাদেশেরও যে এক্সাম্পল। তো সেই জায়গাটায় রাষ্ট্রপতি শাসিত সরকারকে কেন আপনি গণতন্ত্রের জন্য নিরাপদ মনে করছেন? পাশাপাশি আপনি আরো কিছু সংস্কারের কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা সেনাবাহিনী কেন্দ্রিক কিছু 4টি প্রস্তাব দিয়েছেন। তো এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি। আমি কোন রাষ্ট্রপতি শাসিতের কথা বলেছি এটা একটু ব্যাখ্যা করা দরকার, এবং ভালো হয়েছে যে আপনি প্রশ্নটা উত্থাপন করেছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা তুরস্কের মতো কিংবা ফ্রান্সের মতো রাষ্ট্রপতি শাসিত সরকার বলেছি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা দেখি, ওখানে কি হয়, ওখানে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে এবং তিনি মাত্র 2 টার্ম নির্বাচিত হতে পারেন। সেটা পরপর হতে পারে কিংবা গ্যাপ দিয়েও হতে পারে। যেমন আমরা যদি ক্লিন্টনের ক্ষেত্রে দেখি, ক্লিন্টন পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওবামা পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি একবার প্রেসিডেন্ট হয়েছেন, একবার নির্বাচনে হেরে গেছেন, এবার 2য় প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি আর 3য়বার প্রেসিডেন্ট হতে পারবেন না। কাজেই তার পক্ষে, মার্কিন কোন প্রেসিডেন্টের পক্ষে কোন স্বৈরতন্ত্র, কোন ফ্যাসিজম তৈরি করা সম্ভব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার দেশের কথাই বলি, প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে কি বলে কংগ্রেসের ক্ষমতার একটা ভারসাম্য আছে। যেমন আপনি বাজেটের কথাই ধরুন, এতে কি হয়, একটা বাজেট তৈরি করে প্রেসিডেন্ট, বাজেট তৈরি করবার পরে এটাকে পাঠানো হয় কংগ্রেসের কাছে, কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয় এবং কংগ্রেসে ওই বাজেট কিন্তু পাস হতে হবে। ওই বাজেট যদি কংগ্রেসে পাস না হয় তাহলে $1 মার্কিন প্রেসিডেন্ট খরচ করতে পারবেন না। এবং কংগ্রেস কি করতে পারে, তারা যদি
প্রেসিডেন্টের বাজেট অ্যাকসেপ্ট না করে তারা ফিরিয়ে দিতে পারে এটাকে হোয়াইট হাউসে। তখন প্রেসিডেন্ট কি করেন, আবার সেই নতুন করে একটা বাজেট তাকে তৈরি করতে হয়। তার মানে একটা বাজেটের পয়সা খরচ করতেও কংগ্রেসের অনুমোদন লাগে, বা আমি অন্যভাবে বলতে পারি প্রেসিডেন্ট এবং কংগ্রেস দু দলের অনুমোদন লাগে। এবং দুটা কোনো ব্যক্তি না, কিন্তু দুটা ইনস্টিটিউশন। কংগ্রেস তো কোনো ব্যক্তি না, কংগ্রেস একটা ইনস্টিটিউশন। সেরকম হোয়াইট হাউসও যদি আমরা চিন্তা করি, সেটাও একটা ইনস্টিটিউশন। কাজে দুই ইনস্টিটিউশনের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে, এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ফ্যাসিজম তৈরি করা সম্ভব না। আপনার কিন্তু মনে থাকার কথা যে ট্রাম্প কিন্তু গতবার যখন হেরে গেলেন ইলেকশনে, তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান নাই। তিনি বলেছিলেন যে নির্বাচন এটা সম্ভব হয়নি, নির্বাচনের রেজাল্ট পাল্টানো সম্ভব হয় নাই, কারণ কংগ্রেস ওই নির্বাচনকে বৈধ ঘোষণা করেছিল, এবং বৈধ ঘোষণা করার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিল। তার মানে দেখুন যে এই সিস্টেমের জন্য ট্রাম্পের পক্ষে হাসিনা হয়ে ওঠা সম্ভব হয় নাই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পেয়েছি কি, পার্লামেন্টারি সিস্টেমে যে আপনি ইলেকশন সিস্টেমকে ম্যানিপুলেট করে আপনি একের পর এক ভুয়া নির্বাচন করেছেন, এবং একের পর এক ভুয়া নির্বাচন করার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল। কাজেই আমাদের দেশে এই পার্লামেন্টারি সিস্টেম আমাদেরকে কিন্তু ফ্যাসিবাদ উপহার দিয়েছে। এই কারণেই আমি মনে করি যে বর্তমান অবস্থা যদি থাকে, এই পার্লামেন্টারি সিস্টেম যদি থাকে, তাহলে ক্ষমতায় যেই আসুক না কেন সে কিন্তু শেখ হাসিনার মতো আবার চাইলে পরে ইলেকশন ম্যানিপুলেশন করে আবার সে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে। এই ফ্যাসিবাদ আমরা যদি একটা সিস্টেমের মধ্যে এটাকে আটকাতে চাই, প্রকৃত সংস্কার করতে চাই, তাহলে আমার ব্যক্তিগত ধারণা, আমার মতামত হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসিত সরকারের মাধ্যমে করা সম্ভব। কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি 5 বছর মেয়াদে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এটা একদম পরিষ্কার করে এই সংবিধানে এটা বলে দিতে হবে, দুবারের বেশি পারবেন না। কোন পদেই উনি আসতে পারবেন না, মানে রাষ্ট্রের আর কোন পদেই তিনি আর আসতে পারবেন না। এটা যদি হয় তাহলে দেখবেন তার পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠার আর কোনো সুযোগ নাই। কারণ দুবারও যদি প্রেসিডেন্ট হতে হয় আপনাকে, তাহলে তো জনগণের ভোটে প্রেসিডেন্ট হতে হবে। আর জনগণের ভোটে যদি আপনি প্রেসিডেন্ট হনও, সেটাও কিন্তু দুবারের বেশি আপনি পারছেন না। শেখ হাসিনা এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে পারলো কেন? কারণ শেখ হাসিনা ধারণা করেছিল যে ক্ষমতার থেকে তাকে আর কোনোদিন যেতে হবে না, কারণ সে পার্লামেন্টারি সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারবে। এবং ম্যানিপুলেট কিভাবে করবে? ভারতের সহায়তায় ম্যানিপুলেট করবে। এবং বাংলাদেশের পুলিশ বলেন, মিলিটারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, সবাই শেখ হাসিনাকে ম্যানিপুলেশনে সহায়তা করেছিল, এবং সহায়তা করার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন। কাজে আপনি যদি ফান্ডামেন্টাল সংস্কার না করেন, তাহলে এই যে আবার ফ্যাসিস্ট তৈরির যে সুযোগ, এটা আপনি বন্ধ করতে পারছেন না। এটাই ছিল মোটামুটি আমার বক্তব্য রাওয়াতে। তো আমি মনে করি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক বাংলাদেশে আমি শুনি নাই।